দর্শক, রাষ্ট্রচিন্তা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। এই আয়োজনে আমরা একজন বিশেষ অতিথির সাথে কথা বলি রাজনীতি, সমাজ, নাগরিক ভাবনা সহ নানা বিষয় নিয়ে জানার বোঝার চেষ্টা করি তিনি রাষ্ট্রের অতীত থেকে বর্তমান কিভাবে দেখেন, ভবিষ্যৎ কেমন দেখতে চান। রাষ্ট্রচিন্তার এই পর্বে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। সরাসরি প্রশ্নেই চলে আসি। হাসনাত কাইয়ুম ভাই, যে বিষয়টি আসলে বর্তমান সময়ে সবচেয়ে বেশি আপনারা যেটি নিয়ে কাজ করছেন এবং আলোচনা, সংস্কার, এই সংস্কার আলোচনার অগ্রগতি কতটা সন্তোষজনক বলে আপনি মনে করেন, এবং এই যে বোঝাপড়ার যে জায়গাটি সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের, এটি আসলে কতদূর এগুলো? ধন্যবাদ আপনাকে এবং আপনার যারা দর্শক শ্রোতা তাদেরকেও। এইটা আসলে যদি বলেন, একদিক থেকে বলতে পারেন যে আমরা যখন শুরু করছিলাম, আমরা যখন রাষ্ট্রের সংস্কার লাগবে কিংবা আসলে সংবিধানের সংস্কার লাগবে, এই ধারণাগুলি নিয়ে যখন এখানে কাজ করা শুরু করি, সেই তুলনায় যদি বলেন তাইলে এইটা অনেক দূর অগ্রসর হয়েছে। কিন্তু যদি আপনি ভাবেন যে এই সংস্কারটা করবে বলে আমাদের দেশের মানুষ যে স্যাক্রিফাইসটা করলো, তো জীবনের পরিমাণ যদি ধরেন, যত মানুষ আমাদের, যত ছেলেমেয়েরা আহত হইল, যারা এখনো পর্যন্ত আসলে একদম স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করছে, সেই ক্ষয়ক্ষতির পরিমাণটা যদি ধরেন, এবং তার থেকে আমাদের যে প্রত্যাশাটা তৈরি হয়েছিল যে আসলে এই জিনিসগুলি আমরা করে ফেলতে পারবো, সেই জায়গা থেকে যদি বলেন তাইলে ধরেন এটা আশাব্যঞ্জক কোনো জায়গায় আমরা বুঝতে পারি না। একটা জিনিস আমি বলতে চাই যে এই সংস্কারের একটা বড় কাজ আমি মনে করি যে, প্রথমত আমাদের তো একটা সময় ধরেন এই ধরনের ধারণা দাঁড়াইছিল যে হাসিনার সরকারকে আসলে আর সরানো যাবে না, এই রেজিমকে সরানো যাবে না, তাকে সরানো যাবে না, তার পরবর্তী যে উত্তরসূরি হবে তাকে সরানো যাবে না, এরকম একটা ধারণা আসলে তৈরি করা এবং এটাকে আসলে জনগণের মধ্যে একভাবে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা ছিল। তো প্রথম অর্জন হচ্ছে আমাদের ছেলে মেয়েদের যে, বা আমাদের মানুষদের যে এরা এই মিথটা যেটা তার তৈরি করতে চেয়েছিল এটা ভেঙে গেছে। এইটা প্রমাণ হয়েছে যে বাংলাদেশে আসলে আপনার কোনো অভ্যুত্থানে আমরা আসলে পরাজিত হইনি। পৃথিবীর ইতিহাসে অনেক বিপ্লবের দেখবেন যে ব্যর্থ হয়েছে, অনেক অভ্যুত্থান দেখবেন ব্যর্থ হয়েছে, কিন্তু বাংলাদেশের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ও কোনো অভ্যুত্থানে আসলে সে পরাজিত হয় নাই। প্রতিটা অভ্যুত্থানে সে অন্তত সরকারকে পরাস্ত করছে, সরকার পালায় যেতে বাধ্য হচ্ছে। আইয়ুব খান থেকে শুরু করে, এরশাদ থেকে শুরু করে এবারে হাসিনা পর্যন্ত বিনা ব্যতিক্রমে। এইটা একটা জিনিস যেটা আমরা ধরেন এস্টাবলিশ করতে পারছি, কিংবা যেটার সাথে আরেকটা পালক যুক্ত হলো যে আসলে এখানে স্বৈরতান্ত্রিক কায়দায় কিংবা স্বৈরাচারী কোনো সরকারের পক্ষে ক্ষমতায় জনগণকে উপেক্ষা করে ক্ষমতায় ধরে রাখা সম্ভব না। এইটা একটা অর্জন। যদি ধরেন আরেকটা রাজনৈতিক অর্জন আমরা বড় করে দেখি, সেটা হচ্ছে যে 53 বছর 54 বছরের এখানকার যে রাজনৈতিক এজেন্ডা ছিল, এই এজেন্ডাগুলি ছিল ব্যক্তিকেন্দ্রিক কিংবা দল কেন্দ্রিক কিংবা সরকার কেন্দ্রিক। অমুককে হটাইতে হবে, তারপরে তমুককে বসাইতে হবে, অমুক দলকে হটাইতে হবে, তমুক দলকে বসাইতে হবে, অমুক সরকারকে সরায় অমুক সরকারকে বসাইতে হবে। এইবারই প্রথম যে এই রাজনীতির এই পাটাতনটাকে আমরা দূর করে দিতে পারছি। এইবার ধরেন এই 1 বছর ধরে আপনি পারেন বা না পারেন, আলাপ হচ্ছে যে আসলে আমাদের পুলিশটা সংস্কার করা দরকার ছিল। আলাপ হচ্ছে স্থানীয় সরকার আসলে এরকম দিয়ে চলবে না। আলাপ হচ্ছে যে এই রকমের আমলাতন্ত্র দিয়ে তো আসলে সংস্কার করে সংস্কার টিকিয়ে রাখতে পারবেন না। আলাপ হচ্ছে যে বিচার বিভাগ এরকম থাকলে তো আসলে সংস্কার টিকবে না, সংসদ এরকম থাকতে পারবে না, 70 ধারাও থাকবে, গণতন্ত্রও থাকবে, এইটা আসলে চলবে না। তার মানে এই প্রথম বাংলাদেশ রাষ্ট্রের যে আসলে গঠন, রাষ্ট্রের যে কাঠামো, রাষ্ট্রের যে ফাংশনাল দিক, রাষ্ট্রের যে রাজনৈতিক বৈশিষ্ট্য, এইগুলি নিয়ে প্রথম বাংলাদেশ ব্যাপক আকারে আসলে আলোচনার মধ্যে ঢুকছে এবং তার পুরনো এজেন্ডাকে সে সরায় ফেলছে। এর আগে পর্যন্ত অমুকবাদ, তমুকবাদ, অমুক নেতা তমুক নেতা, এইগুলি যেটা ছিল সেখান থেকে আসলে বাংলাদেশ বেরিয়ে আসছে। এখন ওইভাবে যদি আমি দেখি তাহলে এইটাকে একটা বড় অর্জন মনে করি যে 1 বছরের মধ্যে বাংলাদেশ যত আলাপ করছে, কিংবা ধরেন ঐকমত্য কমিশন সে যত আলাপ রেকর্ড করছে, যত আলাপকে এখন পর্যন্ত সে ফ্যাসিলিটেট করে, তার মধ্যে অর্জন হয়তো খুব সামান্য, ঐকমত্য হয়তো খুবই সামান্য জায়গায় হবে, কিন্তু এই আলোচনাটা আসবে বাংলাদেশে ঘুরে ফিরে যে এই বিষয়গুলির মধ্যে ঐকমত্য তৈরি করা ছাড়া, এই বিষয়গুলির সমাধান ছাড়া, কিংবা যে আলাপ আসলো না
ঐকমত্য কমিশন 7-8টা বিষয় নিয়ে মাত্র আলাপ করতে পারলো। যেই আলোচনা আসলো না বাংলাদেশের রাজনীতিতে, সে আলোচনা যে আসতে হবে এবং সেগুলির যে আমাদের ফয়সালা করতে হবে একটা জাতি হিসেবে, একটা দেশ হিসেবে আমাদের এগিয়ে যেতে হলে, এইটা থেকে বাংলাদেশকে বের করা কঠিন হবে। তার মানে বাংলাদেশ তার যে নতুন বন্দোবস্তই বলেন, নতুন রাজনীতি বলেন, নতুন রাষ্ট্র ব্যবস্থা বলেন, এইখানকার মতো করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা বলেন, সেইটা তৈরি করার পথে আসলে সবাই মিলে কাজটা শুরু করছে। এক একটা সময় এটা হয়তো একটা দল করে, একটা দল একটা জায়গায় গিয়ে একটা জিনিস সংস্কার করে। এই প্রথম আমরা আসলে একমত হইতে পারি বা না পারি, পরস্পরের ভিন্নমতকে শুনতেছি। আমার অসম্ভব অপছন্দের যে দল, তাকে আমার শুনতে হচ্ছে, তারও আমাকে শুনতে হচ্ছে। এই যে শুনতে হচ্ছে এবং আমাদের এক্সচেঞ্জ অফ ভিউজ হচ্ছে, এইটাও গণতন্ত্রের একটা শর্ত কিংবা একটা অগ্রগতি। সো এইগুলিকে মোটা দাগে আমি অগ্রগতি হিসাবে দেখি, যেগুলি আমাদের ভবিষ্যতের রাজনীতিকে আসলে নির্মাণ করার ক্ষেত্রে এগিয়ে যাবে। কিন্তু বাস্তবত একদম এইবারই আমরা অর্জন করব এরকম সম্ভাবনার জায়গা আমাদের অনেক কম, এবং সেটা নিয়ে এক ধরনের হতাশা, ক্ষোভ, এক ধরনের ধরেন এটা সমাজের বিভিন্ন স্তরে এটা দেখা যায়। ক্ষোভ এবং হতাশার বহিঃপ্রকাশ সবসময় কেবলমাত্র ক্ষোভ এবং মানে ইয়েতে থাকে না আর কি, ব্যক্তিগত মনোভঙ্গি থাকে না। আপনি সামাজিক আচরণে যে মব হচ্ছে, এই যে যাকে তাকে ধরেন নৃশংসতা হচ্ছে, বিভিন্ন রকমের নির্মমতা হচ্ছে, যেটা হওয়ার কথা না, এইগুলি হচ্ছে আসলে ক্ষোভ এবং হতাশার আসলে বহিঃপ্রকাশ। এটাও এক রকমের। বৈষম্য কতটা দূর হলো সমাজ থেকে? বৈষম্য দূর করতে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কতটা কাজ করছে দেখতে পাচ্ছেন? একদমই হতাশাজনক। আমরা যে আসলে বৈষম্য দূর করার জন্য লড়াইটা করছিলাম, এটা কেবলমাত্র ধরেন আমাদের প্রায় ইতিহাস হয়ে গেছে। রাষ্ট্র এখন পর্যন্ত ধরেন বৈষম্য বিলোপের জন্য তো কোনো কমিশনই করেনি। এই সরকার আসলে বৈষম্য দূর করার জন্যে যে একটা নীতিমালা সাজেস্ট করবে, সেইটারও কোনো হোমওয়ার্ক করতে পারে নাই, সেটাকে আসলে কোনোভাবে আলোচনায় আনতে পারেনি। তার মানে হচ্ছে এই কাজটা একদমই সবচাইতে বেশি উপেক্ষিত হয়েছে আসলে বৈষম্য বিলোপ করা তো দূরের কথা, বৈষম্য কমানো বা দূর করার প্রশ্ন। বরং এই সময়ের মধ্যে অর্থনৈতিক, যেহেতু ধরেন আগের অর্থনীতিটাই চলতেছে, অর্থনীতির মধ্যে তো আর কোনো হাত দেওয়া হয় নাই, লুটপাটটা পাচারটা একটু কমানোর চেষ্টা করা হয়েছে। অর্থনীতির ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে যে পরিমাণ ধরেন ধস নামতেছিল, সেইটাকে একটু ঠেকানোর চেষ্টা করা হয়েছে। তো সেইটা এখনো পর্যন্ত এইটার কোনো প্রভাব আসলে জনসমাজে পড়ার মতো কোনো কারণ নেই। কারণ এটা যদি ঠিকও হয় তাতে বৈষম্য কমবে না, বৈষম্য বাড়বে। কিন্তু এখন পর্যন্ত ওইটাই ঠিক করা যায়নি। তার মানে হচ্ছে যে একটা হচ্ছে অর্থনৈতিক বৈষম্যের ব্যাপারটা, এটা বলছি। সামাজিক বৈষম্য যদি ধরেন, ওই বৈষম্য বিলোপের জন্য এক ধরনের একটা কাজ চলতেছিল, বৈষম্য বিলোপ আইন করার কথা ছিল, সেই জিনিসটা ফাইনাল করা হয়নি। ওটাতেও আসলে কোনোভাবে কোনো অগ্রগতি নাই। সাংস্কৃতিকভাবে বৈষম্য যেটা আছে, এটা ধরেন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক, এই যে বৈষম্যগুলি, এগুলি বরং বাড়ছে। আপনি ধরেন আমরা একটা গণতান্ত্রিক কিংবা ইনক্লুসিভ রাষ্ট্র বানানোর কথা বলতেছি। আপনার একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সবচেয়ে বড় যে আপনি একটা রাষ্ট্র কতটা সুস্থ, কতটা গণতান্ত্রিক, এটা মাপার কতগুলো জায়গা আছে। সেই মাপার জায়গাগুলি হচ্ছে যে দুর্বল মানুষেরা, সংখ্যালঘু মানুষেরা, নারীরা, প্রতিবন্ধীরা, তারা আসলে কতটা সিকিউর, আপনার সমাজ কতটা মানবিক, এটা তো নির্ভর করে হচ্ছে আপনি মাপবেন কি দিয়ে। মেজরিটি ভালো আছে এটা দিয়ে তো আসলে সমাজের স্বাস্থ্য বোঝা যায় না, যে দুর্বল সে ভালো আছে কিনা। কিন্তু আমরা দেখবেন যে আজকে আমাদের একটা, আগামীকালকে আমাদের একটা প্রোগ্রাম আছে, যে আমরা মাইনরিটি অ্যালায়েন্সের সাথে আলাপ করতেছি যে আসলে তাদের আসলে সংস্কারের কাছ থেকে প্রত্যাশাটা কি। আমরা মাইনরিটিকে শোনারই আসলে কোনো উদ্যোগ নেই, বরং মেজরিটির এক ধরনের একটা সাংস্কৃতিক সেন্টিমেন্ট তৈরি হয়েছে, যেখানে সেকুলারিজমের নামে এক ধরনের এক্সক্লুড করা হয়েছে এখানকার বিভিন্নভাবে আসলে ধর্ম পালন করে যে জনগোষ্ঠী, তাদেরকে মনে করা হয়েছে যে সেকুলারিজমের নামে তাদেরকে কিছু পরিমাণে অবহেলা করা হয়েছে, দমন করা হয়েছে, ক্ষেত্র বিশেষে তাদের নির্যাতন করা হয়েছে। তাইলে সেকুলারিজমের বদলে একটা ডেমোক্রেটিক রাষ্ট্র হওয়ার কথা, ইনক্লুসিভ রাষ্ট্র হওয়ার কথা। কিন্তু এখন আপনার মেজরিটির মধ্যে আলোচনাটা এরকম যে সেকুলারিজমের বিপরীত শব্দটা যেন একটা ধর্মরাষ্ট্র, বা এটা যেন একটা মেজরিটির রাষ্ট্র হবে। তার মানে হচ্ছে যে সবচেয়ে যে আসলে
সেকুলারিজমের এই শব্দটার ভেতরে যার ধরেন একটা সিকিউরিটি ফিলিংস ছিল, যে মাইনরিটি, তার যে সিকিউরিটি ফিলিংস ছিল, এর কাছ থেকে যে সিকিউরিটি ফিলিংসটা আপনি কেড়ে নেওয়ার চিন্তা করতেছেন, তাকে কি দিতেছেন, এর বিপরীতে তাকে আপনি অ্যাসিওর করতেছেন কিভাবে, এইটার কিন্তু কোনো ধরনের আসলে তেমন কোনো ফয়সালা হয় না। তার মানে হচ্ছে যে আপনার যেটা আপনি বলতেছিলেন যে বৈষম্য, তো সংখ্যালঘুর প্রতি বৈষম্য, পাহাড়ি জনগোষ্ঠী কিংবা ধরেন অবাঙালি জনগোষ্ঠী বা জাতিগোষ্ঠী যাদের প্রতি বৈষম্য, এই বৈষম্যগুলির ক্ষেত্রে তো আসলে আমরা কীভাবে কী মোকাবেলা করব এটা নিয়ে আলাপও করি নাই, এটাকে মনোযোগও দেই নাই। তার মানে হচ্ছে আপনি বৈষম্যের প্রশ্নটা সবচেয়ে কম আলোচিত হয়েছে। জি, আরেকটি বিষয় আপনি যেটি বলছিলেন যে বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স হচ্ছে, আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে পাচ্ছি, এই মব ভায়োলেন্স ঠেকাতে ফিরাতে না পারার পেছনে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের দায় কতটা দেখেন, রাজনৈতিক দলগুলোর দায় কতটা দেখেন? প্রধানত তো আসলে দায় সরকারের এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর। সেইখানে বরং সরকার এগুলিকে পরোক্ষভাবে, এই সমস্ত মবের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে সরকার পরোক্ষভাবে একটা প্রশ্রয় দেওয়ার ভঙ্গিতে কাজ করছে। এবং এই যে প্রশ্রয় দেওয়ার যে ভঙ্গি সরকারের জায়গা থেকে, সেইটা আসলে মব যারা করে তাদেরকে আসলে উৎসাহিত করছে। এবং কোনো কোনো রাজনৈতিক দল এগুলিকে আসলে মবের বদলে প্রেশার গ্রুপ কিংবা জন আকাঙ্ক্ষার এক ধরনের প্রতিফলন এইভাবে মানে মিসরিডিং করা কিংবা মিসলিড করারও একটা চেষ্টা করছে। সেগুলির পরিণতি আমরা দেখছি যে ধরেন এই সরকারের আমল তো ধরেন হাসিনার আমলের যদি সবচাইতে ধরেন আইকনিক অনেকগুলো মৃত্যুর ঘটনা আছে, তার মধ্যেও পুরান ঢাকায় যে ছেলেটাকে আসলে কুপায় মারা হয়েছিল, সেই দৃশ্যটা যেরকম এখান থেকে আসলে মানুষের পক্ষে ভোলা অনেক দিন সম্ভব হবে না। র্যাব যেরকম আসলে ইকরামকে মারার পরে তার মেয়ের যে আসলে কণ্ঠস্বরটা, এটা যেরকম এই জাতির পক্ষে অনেক দিন পর্যন্ত আসলে ভোলা সম্ভব হবে না। এইবার এই সরকারের আমলে পুরান ঢাকায় সোহাগকে যেভাবে মারা হলো, সেইটাও কিন্তু এই সরকারের আমলকে চিহ্নিত করার ক্ষেত্রে অনেককে তাড়িত করবে। এবং এইটা আপনি দেখবেন যে তাদের সাথে যখন ইন্টারভিউ করতেছে, মানে তারা যখন কনফেশন দিচ্ছে, তখন কিন্তু বেরিয়ে আসতেছে যে হত্যাকাণ্ডকে তারা আসলে মব হিসেবে চালানোর চেষ্টা করতেছিল। তার মানে হচ্ছে মব করলে এখানে কোনো বিচার হবে না, এই রকমের একটা ধারণা অপরাধীদের মধ্যে আসলে তৈরি হয়েছিল। তো এইটা যে তৈরি করার ক্ষেত্রে সরকারের যে ধরেন সরকার কিংবা রাজনৈতিক দলগুলির যাদের উদাসীনতা আছে এটা একরকম, প্রশ্রয় আছে এটা আরেক রকম, আর যারা করছে এগুলিকে প্রেশারের নামে তাদের ব্যাপারটা তো আরও এক গ্রেড অনেক বেশি অন্যরকম। তো এইগুলি আসলে বাংলাদেশকে, এই যে অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ, এই বাংলাদেশের আমি যেটা বললাম অর্জনের পাশাপাশি এই মব, বাজার ভাঙ্গা, নারীর উপরে আসলে নির্যাতন, নারীদেরকে আসলে হেয় করা, অশ্লীল একদম অশ্রাব্য ভাষায় আসলে তাদেরকে গালিগালাজ করা, এই জিনিসগুলি আসলে এইবারের যে আসলে আমাদের মানে কি বলবো যে ব্যর্থতা হিসাবে কিংবা আসলে আমাদের এক ধরনের অপরাধ হিসাবে চিহ্নিত হবে ভবিষ্যতে। এবং এগুলি থেকে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা এই সরকারকে আসলে বসানোর জন্য কাজ করছি, এখনও যারা কম বেশি আসলে সরকারকে মানে এক ধরনের সমর্থন দিয়ে যাচ্ছে, আমাদের দায় নাই কিংবা আমরা এই দায় এড়াইতে পারবো সর্বাংশে এটা আমার মনে হয় না। এই জন্যই আমরা সরকারের এই জায়গাগুলিকে খুব কঠোরভাবে আমরা সমালোচনা করি এবং এটার বিরুদ্ধে আসলে আমাদের অবস্থানটা আমরা খুব স্পষ্ট করে রাখতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। এরপরে যে বিষয়টি আমরা যদি দেখি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, এর মধ্যে যদি মোটা দাগে বলি কয়েকটি বিষয় খুব বেশি সামনে আসছে। একটি হচ্ছে পিআর বা আনুপাতিক সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, আরেকটি হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে আলোচনা হচ্ছে। এখন অনেকে বলছেন, বিভিন্ন দলের রাজনীতিক অনেকেই এর পক্ষে এবং অনেকে এর বিরোধিতা করছেন, কিন্তু প্রশ্ন অনেকে তুলছেন যে এই ইস্যুগুলোকে কেন্দ্র করে এই যে নির্বাচন পেছানোর এক ধরনের চেষ্টা কেউ কেউ করছে, অনেকে অভিযোগ করছেন। এই ক্ষেত্রে কি আসলে এগুলো নিয়ে যত আলোচনা হবে, যত সময় বিলম্বিত হবে, নির্বাচন পেছানোর কোনো সন্দেহ বা কোনো আশঙ্কা আপনার মধ্যে কাজ করছে কিনা, নাকি এটি হোক বা না হোক একটি সিদ্ধান্তে পৌঁছে একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচনের দিকে হাঁটতে পারবে নির্বাচন কমিশন অথবা বাংলাদেশ? আমি আপনার প্রশ্নটার দুইভাবে উত্তর দিই। প্রথমত নির্বাচন নিয়ে যে সংস্কারের প্রস্তাবগুলি ছিল,
এইগুলি এখন পর্যন্ত কোনোটাই ফয়সালা হয়নি। এই যে নির্বাচন কমিশন একটা নিয়োগ করা হলো, সেই নির্বাচন কমিশন নিয়োগ করা হয়েছে পূরণ হয়নি। এই নির্বাচন কমিশন যে ধরেন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি দিল, সেই বিজ্ঞপ্তি দিল আসলে হাসিনার আইনে। তার মানে কার্যত নির্বাচন বিষয়ক যে সমস্ত কার্যক্রম চলতেছে, নির্বাচন কমিশন যেভাবে চলতেছে, এগুলি হচ্ছে পূরণ, একদম পূরণ হয়নি। এইটার কিছু সংস্কারের জন্য নির্বাচন সংস্কার কমিশন বলে একটা কমিশন করা হয়েছিল। তাদের প্রস্তাবগুলি এখন পর্যন্ত আসলে নির্বাচন কমিশন আমলে নিচ্ছে না, সেগুলি নিয়ে কোনো কাজ হচ্ছে না। এর বাইরে এখন যেটা ধরেন একটা বড় মাপের তর্ক, যেটা ধরেন ঐকমত্য কমিশন সামনে যেটা প্লেস করছে, সেখানে হচ্ছে পিআর একটা প্রশ্ন এবং উচ্চ কক্ষে পিআর কি পিআর না, এটা একটা প্রশ্ন। পিআরের যে প্রশ্নটা, এটা বাংলাদেশে আমরাও ধরেন একটা সময় যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ ওয়েতে নির্বাচন হোক, এটা আমরা একসময় রাষ্ট্রচিন্তা যখন আমরা করতাম, তখন আমাদের জায়গা থেকে এই প্রস্তাবের পক্ষে আমরা ছিলাম এবং আমরা এটাকে পপুলার করার চেষ্টা করছি। আমরা জনগণের সাথে যখন আসলে অনেক বেশি মিশামিশি করছি, আমরা আমাদের ওই প্রস্তাব থেকে সরে এসে পরবর্তীতে একটা মিশ্র পদ্ধতির কথা বলছি। আমরা বলছি যে আমরা বুঝছি যে পিআরটা সোজা সরাসরি এখানে চালু করার মতো অবস্থা নাই, জনগণ এটা অ্যাকসেপ্ট করতে চায় না। আমরা আমাদের দাবিটাকে রিকাস্ট করে এটাকে মিশ্র পদ্ধতির কথা বলছিলাম। তখন আমরা উচ্চ কক্ষ নিয়ে আসলে ভাবি নাই, আমরা নিম্ন কক্ষের মধ্যেই সমান সংখ্যক ধরেন 300 আসন আছে, এটাকে আমরা 500 আসন করতে বলছি, যে 200 আসন পিআরে আসুক, 300 আসলে সরাসরি ভোটে আসুক। তারপরে প্র্যাকটিসটা চলতে থাকলে মানুষ এটা ঠিক করবে। এটা একটা নির্বাচন ঐকমত্য কমিশনে কিংবা এই যে 31 দফায় যখন আসলে উচ্চ কক্ষের প্রশ্নটা আসলো, উচ্চ কক্ষের গঠনটা কী হবে, তখন আসলে আমরা আলোচনা করতে পারি না। 31 দফায় বিএনপির সাথে এই জিনিসগুলি আসলে ফয়সালা হয়নি। এইবার যখন আসলে উচ্চ কক্ষ মোটামুটি সবাই মনে করতেছে যে একটু উচ্চ কক্ষ দরকার, উচ্চ কক্ষ নিম্ন কক্ষকে কিছু পরিমাণে, এই আলাপটা আসছে নির্বাচনের জায়গা থেকে না, এই আলাপটা উচ্চ কক্ষের আলাপটা আসছে কিন্তু ব্যালেন্স অফ পাওয়ারের জন্য, যে পার্লামেন্টে যে কোনো ধরনের আইন যখন তখন হা জয়যুক্ত হয়েছে বলে যেরকম হয়, এরকম যেন না হইতে পারে। এটা যেন আসলে কেউ একটা উপরে যায়, উপরে যেন এটা নিয়ে আলাপ আলোচনা হয় এবং তারা যেন আসলে এটার ব্যাপারে কোনো সাজেশন থাকলে এটা সহ নিচে পাঠাইতে পারে। তারা কিন্তু এটাকে আটকায় দিতে পারবে এরকম কোনো প্রস্তাব কেউ করে নাই। এইটুকু আলোচনার মধ্যেই কিন্তু এবার এই আলাপটা এসে ঐকমত্য কমিশনে দাঁড়াইছে যে এই আলাপটা হইতে পারে, কার্যকর হইতে পারে। কখন হইতে পারে? যদি আসলে উচ্চ কক্ষে যে সরকার গঠন করবে, সরকারের বাইরেও বিরোধী পক্ষ কিংবা আসলে সরকারের বাইরের পক্ষর যাতে কোনো রিপ্রেজেন্টেশন থাকে, সেই রিপ্রেজেন্টেশনটার পদ্ধতি হিসাবে আসলে উচ্চ কক্ষে পিআরের কথাটা আনা হয়েছে, যে ওইখানে কিছু মানুষ থাকলে তারা আসলে ওই বিষয়গুলি নিয়ে যথাযথ আলাপ করতে পারবে। এখন বিএনপি এটাকে আসলে অ্যাকসেপ্ট করতেছে না। বিএনপি মনে করতেছে যে না, তারা সংবিধান সংশোধনের প্রশ্নে, অন্যান্য প্রশ্নে আসলে অ্যাবসলিউট আসলে তাদের পাওয়ারটা চায়, যে 2/3 মেজরিটি থাকলে এটা নিয়ে আর কাউকে আসলে কোনো কথা বলতে দেওয়া যাবে না। এখন এইটা হচ্ছে ব্যালেন্সের যে আইডিয়া, এই আইডিয়ার সাথে আসলে পাওয়ারের ব্যালেন্সের আইডিয়ার সাথে কনফ্লিক্ট করে। এখন এটা কতদূর হবে, হয়তো হবে না, হয়তো হবে, আমি যেটা প্রথমেই আপনাকে বলছিলাম। বাট উচ্চ কক্ষ নিয়ে ব্যালেন্স নিয়ে কথা হচ্ছে, এটা একটা পজিটিভ ব্যাপার। নির্বাচনের প্রশ্নে আরেকটা যে আলাপ এখন ধরেন হচ্ছে, যে এই আলাপগুলি হচ্ছে আসলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। আমরা একদম শুরু থেকে, এই সরকার আসছে 8 তারিখে, এই সরকার হওয়ার আগে আমরা ধরেন যখন থেকে আমরা সংস্কারের আলাপটা করতেছি, তখন সংস্কার কিভাবে বাস্তবায়ন করা যাবে সে আলাপটাও তুলতেছিলাম। এটা কম, সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে তখন আলাপটা বেশি করে করলে মনে হইতো যে গাড়ির আগে মানে ঘোড়ার আগে গাড়ি জুটতেছে। কিন্তু আমরা এই আলাপ তুলছি যে 70 সালের একটা মডেল আছে, 70 সালের মডেলে আমরা নির্বাচন করতে পারি, যাতে আসলে নির্বাচনও পিছাবে না, আবার এই যে সংস্কার এইটাও আসলে যথাযথ পদ্ধতিতে আসলে করা সম্ভব হবে। এটা পিছানোর কোনো দরকার নেই। ধরেন 2টা নির্বাচন একই দিনে করলেন, এই আলোচনাটার আপনি টাইমলাইন ঠিক করলেন, যে এই আলোচনার মধ্যে আপনি তো ন্যূনতম ঐকমত্যের ব্যাপারে একটা কনসেনসাস দাঁড়াইছে। তাইলে ন্যূনতম ঐকমত্যটা আসলে কত দূর প্রসারিত করা যাবে, এটার জন্য আসলে চেষ্টা হচ্ছে। অন্যথায় এটা তো কমন প্রিন্সিপাল হিসাবে সবাই নিচ্ছে যে আসলে যত দূরের মধ্যে ন্যূনতম ঐকমত্য হবে তদ্দূর নিয়ে আসলে নির্বাচন হবে। সেই জন্যে আমার কাছে এই যে আলাপগুলি যেটা তোলা হয়, যেগুলি হচ্ছে নির্বাচন পেছানোর জন্য, এগুলিকে আমার অজুহাত মনে হয় আলোচনাকে এড়ানোর জন্য।
আবার অনেকে আছেন যারা মনে করে আগে সংস্কার হইতে হবে, কিংবা আগে একটা নতুন সংবিধান হইতে হবে, কিংবা এই সংবিধান দিয়ে চলবে না, এই রকমের আলাপ যখন করা হয় এবং তারা যখন আসলে বিভিন্ন রকমের কর্মকাণ্ডে এরকম একটা ধারণা তৈরি হয় যে আসলে এই সময়ের মধ্যে যতটা সমঝোতা, যতটা সহযোগিতার দরকার, তার চাইতে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি করার দিকে যখন কারো কারো যোগ দেখা যায়, তখনই আলাপটা এক ধরনের গ্রাউন্ড পায়। তখন মনে হয় যে হ্যাঁ, এটার সাথে আসলে নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র চক্রান্ত থাকতে পারে। তো আমি নিজে বিশ্বাস করি যে বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারের নির্বাচন পেছানোর মতো, মানে অনন্তকাল নির্বাচন পেছানোর তার কোনো ক্ষমতা হবে না। আগামী ফেব্রুয়ারি অথবা এপ্রিলের ফেব্রুয়ারি তো একটা রিজনেবল টাইমের মধ্যে তাকে নির্বাচন আসলে করতে হবে। এই নির্বাচন না করলে বাংলাদেশ যে ক্ষয়ক্ষতির মধ্যে পড়বে, এইটার দায়িত্ব আসলে অন্তর্বর্তী সরকার নিতে পারবে। তবে আমি মনে করি যে সবার মধ্যে এই শুভবোধ হবে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা একটা অন্তত একটা খুব ভালো নির্বাচন আমরা করতে পারবো, এরকম আমার মনে হচ্ছে না। কিন্তু এরপরেও একটা খারাপ নির্বাচন হইলেও একটা নির্বাচনের মধ্যে দিয়েই আসলে পরের ধাপে আসলে বাংলাদেশকে যাইতে হবে। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, যে আমার যেটা আশঙ্কা, বিশ্বাস না, যে এই নির্বাচন আমাদের সংকটের সমাধান করবে না। এই ঐকমত্য কমিশন যেরকম আমাদের সংস্কারকে আসলে শেষ করতে পারেনি, নির্বাচনও সেটা পারবে না। আমরা একটা বড় রকমের আসলে পজিটিভ ডিরেকশনে থাকলে আমরা একটা ভালো জায়গায় যাব, কিন্তু আমাদেরকে নিয়ে বিভিন্ন রকমের যে গ্লোবাল পলিটিক্সে যে সমস্ত লক্ষণ আমরা দেখতে পাই, তাতে আশঙ্কা আছে যে আমরা একটা বড় রকমের বিপর্যয়ের মধ্যেও পড়ে যেতে পারি। ঠিক এই জায়গাটা নিয়ে আপনার সাথে আলোচনা করব বিরতির পর। একটি ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, রাষ্ট্রচিন্তা অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতির সাথে থাকবেন। দর্শক, রাষ্ট্রচিন্তা অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির পর যেই বিষয়টি একটু আপনার কাছে আসতে চাই, আমরা যেটি দেখতে পাচ্ছি যে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের মিশন চালু হচ্ছে। এই কার্যালয় খোলা নিয়ে অথবা এই মিশন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল অথবা বিভিন্ন সংগঠন তারা আপত্তি জানাচ্ছে, নানা রকম দৃষ্টিভঙ্গি, নানা বিতর্ক রয়েছে। বিষয়টি আপনি কিভাবে দেখেন? এখন পর্যন্ত ধরেন মানে এইটা দুইটা বিষয়ের সাথে সম্পর্কিত। এক হচ্ছে যে গ্লোবাল অর্ডারে আসলে এক ধরনের একটা পরিবর্তন আসে। দুনিয়াতে প্রধান শক্তিধর দেশগুলি এর আগে পর্যন্ত অন্যান্য অপরাপর দেশের সাথে ডিলিংসের ক্ষেত্রে যে সমস্ত নর্মস এবং যে সমস্ত আসলে নিয়ম নীতি মেনে চলতো, সাম্প্রতিককালে বিশেষত ট্রাম্প ক্ষমতায় আসার পরে এগুলির অনেক জিনিসের মধ্যে আসলে এক ধরনের ওলট পালট অবস্থা তৈরি হয়েছে। এটা আগে থেকেই চলতেছিল, এটা বলতে পারেন যে একটা মুহূর্তে এসে এটা অনেক বেশি দৃশ্যমান হয়েছে। সাধারণভাবে একাডেমিক্যালি যদি ধরেন, তাহলে জাতিসংঘ এরকম একটা কমিশন আমাদের এখানে করছে, এটা খারাপভাবে নেওয়ার আসলে তেমন কোনো কারণ নাই। জাতিসংঘ হচ্ছে সমস্ত রাষ্ট্রের এক ধরনের রেফারিং করে। তাদের হিউম্যান রাইটস রিপোর্টের উপর আমরা আসলে অনেক কিছুতে নির্ভর করি। আমরা অনেক সময় চাই যে আসলে তারা আমাদের এখানে যে হিউম্যান রাইটসের যে ডিগ্রেডেশন হয়েছে এগুলি নিয়ে তারা আসলে রিপোর্ট করুক। সেটা হইলে আসলে সরকারের উপর এক ধরনের চাপ তৈরি হয়। এই জিনিসগুলি আমরা একভাবে প্রত্যাশাও করি। আবার তারা যে সমস্ত জায়গায় আসলে এরকম মিশন নিয়ে কাজ করছে, তাদের আসলে একটা, যদি আপনি হিস্ট্রি দেখেন, তাদের কার্যক্রমের যদি আসলে আপনি একটা করতে চান, আর কি মূল্যায়ন করতে চান, তাহলে দেখবেন যে তারা যেখানে যেখানে কাজ করছে সেখানে আসলে মানবাধিকারের তেমন কোনো উন্নয়ন ঘটে নাই। বরং মানবাধিকারের আড়ালে বহিঃশক্তি যারা আসলে তাদের যে সমস্ত প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করা প্রয়োজন মনে করে, সেই জায়গাগুলি বরং অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এরকম এগুলি ত্বরান্বিত হয়েছে। সো এখানে মানবাধিকার কমিশন নিয়ে যে মিশ্র প্রতিক্রিয়া আছে, এটা হচ্ছে তার আসলে ঐতিহাসিক বাস্তবতা এবং বিশ্ব রাজনীতির যে এখনকার পরিবর্তন, এটার কারণ হয়েছে। আমাদের জায়গা থেকে যদি ধরেন, আমাদেরও একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। আমরা আসলে এই সময়ে এটাকে খুব প্রয়োজনীয় কোনো কাজ আমাদের মনে হয় না। সরকার মানবাধিকারের ব্যাপারে খুব বেশি আগ্রহী, তারা আসলে মানবাধিকার মানানোর কাজটায় খুব বেশি মনোযোগী, এরকম তার কাছ থেকে আসলে তার এখনকার পর্যন্ত আসলে যে সমস্ত লক্ষণ আছে সেগুলিতে খুব বেশি প্রতিবাদ হয়নি। আবার এরকম একটা এজেন্সিকে এখানে অফিস করতে দেওয়া, এর আগে করিডোরের ব্যাপার আলাপ হয়েছে,
বন্ধন নিয়ে এক ধরনের আলাপ হচ্ছে, এগুলি হচ্ছে এইরকম ইস্যুস যে ম্যান্ডেট দিয়ে আমরা যেটা বলছি যে সেখানে তারা আসলে খুব বেশি তাদের যোগ্যতা প্রমাণ করতে পারে না। সেই সব জায়গাকে উপেক্ষা করে সেইখানে মনোযোগ না দিয়ে যেসব বিষয় নিয়ে জাতীয় ঐকমত্য ছাড়া আসলে তাদের কাজ করা উচিত না, যেগুলি করার জন্য এই সরকারের আসলে ম্যান্ডেট নেই বলে অনেকে মনে করে, সেইগুলিতে যখন আগ্রহ দেখায় তখন এই সমস্ত সন্দেহ আসলে আরও বেশি গ্রাউন্ড পায় এবং এইগুলি নিয়ে তখন সমাজের মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়াটা হয় সেটা খারাপ দিকে যাইতে থাকে। তো আমাদের একটা, যদি আপনি আমাদের কথা বলতে চান, তাহলে আমরা মনে করি যে এইসব বিষয়ে সরকারের সমস্ত রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা ছাড়া, কনসেনসাস ছাড়া এই রকমের কাজে তাদের যাওয়া উচিত না। জি, এবং যদি আমরা দেখি যে আমেরিকার সাথে শুল্ক নিয়ে এক ধরনের নেগোসিয়েশন চলছে, বাংলাদেশের প্রতিনিধি দল নেগোসিয়েশন করছে, সামনে আবারও বৈঠকে বসবে, কিন্তু যে পরিমাণ শুল্ক পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে এবং আগের 15% যোগ করলে এখন 50% যেটি আমরা দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশের ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করছেন এবং অর্থনীতিবিদ থেকে শুরু করে অন্যান্য সবাই আসলে এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। বাংলাদেশ যেভাবে নেগোসিয়েশন করছে, এখানে আরও একটি বিষয় আসছে লবিস্ট নিয়োগের যে বিষয়টি। বিজিএমই থেকে গতকাল বলা হয়েছে যে তারা লবিস্ট নিয়োগ করবে। সরকারের আরো আগে কি লবিস্ট নিয়োগ করা উচিত ছিল না, অথবা লবি ফার্মগুলোর সাথে এগুলো নিয়ে কাজ করলে আরো ভালো হতো না? এখন কি আমরা অনেকটাই ব্যাকফুটে চলে গেল না বাংলাদেশ এই জায়গাটার থেকে? এইটা নিয়ে বলার জন্য আমার চাইতে অনেক বেশি আসলে যারা গুরুত্বপূর্ণ তারা কিন্তু গতকালকে কথা বলছে। একে যাচ্ছে একেবারে ক্যাটাগরিক্যালি বলছে যে উনি আসলে কত বিলিয়নের ডলারের বিজনেস এখানে করে, কত টাকা আসলে ওনারা প্রফিট করে, এবং এখনকার যে আসলে ট্যাক্স কিংবা আসলে যেটা আরোপ করছে ট্রাম্প সারা দুনিয়াতেই অনেকের উপরে, যেখানে যেখানে তারা আসলে এই যে অর্থনৈতিক, এটা এক ধরনের নিষেধাজ্ঞার মতো, একটা অবরোধের মতো, সেইটাকে তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যেটা এর সাথে যে আসলে নন ডিসক্লোজার যে এগ্রিমেন্ট হয়েছে, যেটা সরকার আসলে গোপন রাখতে বাধ্য বলে যে চুক্তিটা হয়েছে আমেরিকার সাথে বিগত ট্যারিফের প্রশ্নে, সেইটার সাথে মিলাইলে আপনি দেখবেন যে এইটা হচ্ছে ট্রাম্প প্রশাসনের এক ধরনের আমাদের উপরে আসলে এক ধরনের চাপ প্রয়োগ করা। এবং এটা সে করছে এখানকার রিজিওনাল পলিটিক্সে, ধরেন ইন্ডিয়াকে, চায়নাকে, এখানকার মায়ানমারকে সামনে রেখে তার যে আসলে রাজনৈতিক পরিকল্পনা, ভূ রাজনৈতিক যে পরিকল্পনা, সেইটাকে বাস্তবায়ন করার জন্য সে এইখানে অস্ত্র ব্যবহার করার আগে আসলে অর্থনৈতিক অস্ত্রটাকে ব্যবহার করার চেষ্টা করছে। এখন এইটা যদি লবিস্ট নিয়োগ হইতো কিংবা ধরেন অন্যভাবে আমাদের বিজনেস গ্রুপগুলি আসলে কাজ করতে পারতো, তাইলে কতটা সফল হইতে পারতো এই ব্যাপারে আমার নিজের সন্দেহ আছে। কিন্তু যে অভিযোগটা, সেই অভিযোগটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি অ্যাসিস্ট্যান্স দেবেন না এই মনোভঙ্গি আসলে সরকারের থেকে এই সরকার দেখাতে পারেন। কারণ এটা হচ্ছে সমস্ত মানুষের মনোনীত একটা সরকার, যার কতগুলি খুব ইন্টারিম দায়িত্ব আছে, তার বাইরে কোনো রকমের দায়িত্বশীলতা দেখাইতে গিয়ে বাড়াবাড়ি করার কোনো অধিকার তাদের নেই। ঠিক এই জায়গাটাতেই বাংলাদেশের ভূ রাজনৈতিক যে চ্যালেঞ্জগুলো বর্তমানে এবং সামনে যেগুলো দৃশ্যমান হচ্ছে ধীরে ধীরে, কতটা জটিল পরিস্থিতিতে এরই মধ্যে পড়েছে অথবা পড়তে যাচ্ছে বাংলাদেশ? আমার নিজের এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে এই প্রথম। আমি এমনিতে হচ্ছে খুব ধরনের কী বলে যে খুব আশাবাদী মানুষ। বাংলাদেশ সম্পর্কে আমার সবসময় একটা ধারণা কাজ করে যে আমরা কোনোভাবে আসলে ঢেউয়ের উপর দিয়ে কোনো রকম আসলে বেরিয়ে গেছি এই পর্যন্ত। কিন্তু এইবার আমার কতগুলো জিনিস নিয়ে ধরেন একটা বড় রকমের আশঙ্কা তৈরি হচ্ছে বলতে পারেন। একটা হচ্ছে যে আমেরিকানদের এই যে ধরেন অর্থনৈতিক যে অবরোধই বলবো আমি, যেটা আসলে শুল্ক অবরোধ আমাদের উপর চাপাচ্ছে, ভূরাজনৈতিক পরিস্থিতি এবং আমাদের ট্যারিফ নিয়ে যে ধরনের পরিকল্পনার মধ্যে আমাদেরকে আসলে ঢুকানোর চেষ্টা হচ্ছে, তাতে মানে অর্থনৈতিকভাবে আমাদের যে সম্ভাবনার জায়গাগুলি, আমাদের যেগুলিকে শক্তির জায়গা হিসেবে আমরা এর আগে বিবেচনা করতাম, সেই জায়গাগুলি ক্রমশ আসলে ক্লাউডেড হচ্ছে। আমরা একটা বিপদের মধ্যে এখানে পড়তে যাচ্ছি। দুনিয়া জুড়ে কিংবা আসলে আমাদের মানে যে প্রবল প্রতিবেশী আছে, তাদের আসলে আমাদের সাথে যে ধরনের যুদ্ধংদেহী একটা পরিস্থিতির মধ্যে আমরা এখন পর্যন্ত রয়েছি, তারা যে বিষয়গুলিকে দুনিয়া জুড়ে আমাদের সম্পর্কে প্রথম থেকে প্রচার করে আসছে, যে অভ্যুত্থান হচ্ছে জঙ্গিদের একটা অভ্যুত্থান, রাইটিস্ট কিংবা ফার রাইটিস্টদের অভ্যুত্থান কিংবা ইসলামিক মৌলবাদীদের অভ্যুত্থান, এই যে
ন্যারেটিভটা তারা আসলে দুনিয়া জুড়ে প্রচার করার একটা চেষ্টা করে বাংলাদেশকে আসলে বৈশ্বিক রাজনৈতিকভাবে আসলে কর্নার করার যে পরিকল্পনাটা তাদের আছে, অন্যান্য বিষয় বাদ দিলেও সেইখানেও ক্রমশ এই মবের কথা যেটা আমরা বললাম, সেই মবকে আসলে এখানে প্রশ্রয় দেওয়ার ভিতর দিয়ে সেই দিকে আসলে দেশের একটা ক্যারেক্টার দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে বলে বা চক্রান্ত এখানে আছে বলে আমার কাছে মনে হয়েছে। ঠিক এই জায়গাতেই আমি একটু আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, যেই আন্তর্জাতিক রাজনীতির কথা আপনি বলছেন, এই আন্তর্জাতিক রাজনীতির আলোকে যদি আমরা দেখি যে বর্তমান অন্তর্বর্তী সরকার কি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সঠিক পথেই আগাচ্ছে বলে আপনি মনে করেন? পররাষ্ট্রনীতি তো একটা অনেক বড় ধরেন স্পেকট্রামে কাজ করে অনেক, কিন্তু এইটাকে ধরেন আবারও যদি আমি বলি যে আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে না যেই রকম পরিস্থিতির মধ্যে আমরা আছি তার জন্য যত দক্ষতার সাথে আসলে আমাদের অবস্থান নেওয়া দরকার। পররাষ্ট্রনীতির চাইতে আমাদের অভ্যন্তরীণ যে সমস্ত কর্মকাণ্ড সেইটা বিভিন্ন রাষ্ট্রের কাছে আমাদেরকে যেভাবে পোট্রে করছে, আমাদেরকে যেভাবে দেখা যায় আর কি, সেই জিনিসটা বরং পররাষ্ট্রনীতির নীতিগত জায়গা থেকে না সরলেও অপরাপর রাষ্ট্রের সাথে ডিলিংসের ক্ষেত্রে এইটা একটা সমস্যা আমার কাছে মনে হয়। আপনার পররাষ্ট্রনীতি ঠিক থাকার পরেও আপনার অভ্যন্তরীণ পলিসি আপনার অভ্যন্তরীণ পরিস্থিতি যদি আসলে অন্যদেরকে উস্কানি দেয়, অন্যরা যারা আসলে আপনাকে তাদের পররাষ্ট্রনীতির ভেতরে আপনাকে ঠেলে নেওয়ার জন্যে প্রস্তুত করে, সেই রকম কাজ যদি আপনি ভেতরে করেন, পররাষ্ট্রনীতি পরিবর্তন না করেও যদি করেন, সেটা অন্যকে তো আপনার এর মধ্যে ইন্টারভেন করতে সহজ করে। এটা হচ্ছে রাস্তায় গাড়ি চালানোর মতো, আপনি নিজে খুব ভালো ড্রাইভ করতেছেন, শুধু এইটাই তো আসলে আপনাকে রক্ষা করে না, অন্যরা যারা ড্রাইভ করতেছে তারা আসলে কতটা রেকলেস ড্রাইভার সেইটা বিবেচনা করে আসলে আপনাকে ড্রাইভ করতে হবে। তো পররাষ্ট্রনীতির দিক থেকে আমাদের খুব ব্যাপক পরিবর্তন হয়েছে এরকম না, কিন্তু অভ্যন্তরীণ কাঠামোগত যে রাজনীতি গণতন্ত্রের উত্তরণের জন্য, ফেসিজমের বাইরে কিংবা মাফিয়াতন্ত্রের বাইরে আমাদের গণতন্ত্র উত্তরণের জন্যে আমাদের যে ইনক্লুসিভ এনভায়রনমেন্টটা তৈরি করা দরকার, আমাদের মাইনরিটি বলেন, আমাদের পাহাড়ি জনগোষ্ঠী বলেন, আমাদের নারী বলেন, আমাদের বিশ্বাসী অবিশ্বাসী সমস্ত মানুষের জন্যে এটা যে মাত্রায় একটা সিকিউরড রাষ্ট্র হওয়ার কথা, সেই জায়গাটা যদি আমরা এনশিওর করতে পারি তাইলে ধরেন আমার ড্রাইভিং আমাকে আসলে হেল্প করবে। সেটা না করলে অন্যকে ইন্টারভেন করার আসলে স্কোপ ক্রিয়েট করবে, কারণ দুনিয়াতে এখন ইন্টারভেন করার একটা টেন্ডেন্সি শুরু হয়েছে। সো এইটা হচ্ছে আমার পররাষ্ট্রনীতি নিয়ে আমার বক্তব্য। বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে যে প্রত্যাশার যে জায়গাটি, রাষ্ট্রের নাগরিক হিসেবে অথবা একজন রাজনীতিক হিসেবে আপনার যে জায়গাটি, সেই জায়গা থেকে বাংলাদেশ এই গত 53-54 বছরে স্বাধীনতার পর কোথায় অবস্থানটা আপনি কোথায় দেখেন? এটা খুবই একটা বড় প্রশ্ন। আসলে আমরা তো আমাদের জায়গা থেকে ধরেন আমার লিবারেশনের একভাবে পার্ট বলতে পারেন। 71 সালে আমি ক্যাম্পেই থাকতাম, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, ওইখানকার সরাসরি সংগঠক যোদ্ধা এরকম। 72 থেকে 75 পর্যন্ত আমাদের অঞ্চলে একটা বড় রকমের ম্যাসাকার হয়েছে লেফটদের উপরে মুজিব বাহিনী এবং রক্ষী বাহিনীর। পরের বাংলাদেশ আপনার ধরেন যেটা, কিন্তু অনেক যখন আসলে ধরেন বাংলাদেশকে যখন থেকে সামগ্রিকভাবে বোঝার বয়স হয়েছে, তখন থেকে বাংলাদেশ নিয়ে আমার এক ধরনের খুব উচ্চাসা কাজ করে। আমাকে অনেকে ধরেন, আমি নিজেকে অনেক সময় বলি যে আমি বেপরোয়া আশাবাদী মানুষ। আমার কাছে মনে হয় আমি দুনিয়াকে যেভাবে দেখি, বাংলাদেশকে যেভাবে দেখি, বাংলাদেশের মানুষকে যেভাবে দেখি, আমার কাছে মনে হয় যে এত ভালো মানুষ, এত সুন্দর মনের মানুষ আমি পৃথিবীর কোথাও দেখি নাই। আমাদের ছেলে মেয়েদের এমনকি ভালোবাসার যে বোধ, এই বোধ পর্যন্ত পৃথিবীর কারোর সাথে মিলে না। সারা দুনিয়ায় যেগুলিকে আমরা সভ্য দুনিয়া বলি, ওইখানে আপনি দেখবেন যে ভালোবাসার বোধ হচ্ছে এনজয়মেন্টের বোধ, আর এই অঞ্চলের মানুষের বোধ ছিল, ভালোবাসার বোধ হচ্ছে স্যাক্রিফাইসের বোধ। এই অঞ্চলের মানুষ আসলে দেখবেন যে আমরা নদীমাতৃক দেশের মানুষ, তো আমরা কখনোই আসলে বাইকিংসদের মতো আসলে হই না, কিন্তু আমাদের লোকজন জলদস্যু হয় না, আমাদের লোকজন অন্যর দখল করার জন্য চিন্তা করে না। এইখানকার মানুষ আসলে যা উৎপাদন করতো সেইটা সারা দুনিয়া ইউরোপ জানতো। এবং একবার দেখবেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে অন্তত 5টা কোম্পানি ছিল ইউরোপের, ইস্ট ইন্ডিয়া
কোম্পানি ছাড়া ইউরোপে যাদের যাদের আসলে একটা কোম্পানি বাণিজ্য করার সামর্থ্য হয়েছিল তারা প্রত্যেকে এখানে বাণিজ্য করতে আসতে গেছে। এখানে তো দুইটা কোম্পানি একদম পরস্পর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে অ্যাক্টিভ ছিল, ফ্রান্সের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং কি বলে যে ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তার মানে এইখানকার সম্ভাবনা, এটা তো সোনার বাংলায় ছিল রে। আমি দেখি যে এইখানকার সম্ভাবনা ছিল তিনটা জায়গায়। একটা ছিল তার প্রকৃতি প্রদত্ত একটা সম্ভাবনা, যে প্রচুর পানি, প্রচুর উর্বরা শক্তি, মানে রোদের কারণে এইখানকার মানুষের অসম্ভব ভালো মন এবং অসম্ভব আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন মানুষ, যে স্পিরিচুয়ালি হচ্ছে দুনিয়ার যে কোনো জায়গার চাইতে আসলে এখানকার মানুষ রিচ। আরেকটু হচ্ছে যে অতি অল্প সন্তুষ্ট হওয়ার মতো একটা মানসিকতা। দুনিয়ার এগুলি যাদেরকে আপনার উন্নত দেশ মনে করে, এদের অনেকেরই এই জিনিস নয়। তো আমরা যদি আমাদের যেগুলি আসলে শক্তির জায়গা, আমাদের যেগুলি সম্ভাবনার জায়গা, এগুলিকে আমি একভাবে স্বপ্ন দেখি যে এটা পৃথিবীকে একসময় আসলে পথ দেখাবে। ব্রিটিশরা এসে এগুলিকে আমাদের ধ্বংস করার চেষ্টা করছে কয়েক শত বছর ধরে। আমরা যাদেরকে আসলে শিক্ষিত, তথাকথিত ব্রিটিশ শিক্ষায় শিক্ষিত লোক দেখি, তারা হচ্ছে আসলে নিজের দেশে থেকে নিজের দেশের বিরুদ্ধে কাজ করছে। ব্রিটিশরা এইভাবেই আমাদের শিক্ষিত করছে। বাট এটার এখন পরিবর্তন হচ্ছে। মানুষ আসলে ব্রিটিশের শিক্ষা এবং আসলে অরিজিনাল শিক্ষা, আমাদের ইতিহাস ঐতিহ্য কিছু পরিমাণে এখন দেখতে পায়। এবং আমি এটা একটা স্বপ্ন দেখতাম যে আসলে ব্রিটিশের কলোনি ছিল এইরকম দুনিয়াতে যত দেশ আছে, তার মধ্যে সবার আগে আসলে বাংলাদেশ লিবারেটেড হবে। বাংলাদেশই প্রথম আসলে প্রকৃত একটা গণতান্ত্রিক দেশে রূপান্তরিত হবে এবং সারা দুনিয়াকে এসে পথ দেখাবে কিভাবে ব্রিটিশ কলোনিগুলিতে আসলে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়। এই স্বপ্নটাই আমি ধরেন গত 12 বছর ধরে বাংলাদেশের মানুষকে রাষ্ট্রের সংস্কারের গল্পের ভেতর দিয়ে বলার চেষ্টা করছি। আমি এই স্বপ্নটাই আমরা রাষ্ট্রচিন্তা বলে যে সংগঠন করছি, রাষ্ট্র সংস্কার আন্দোলন বলে যে সংগঠন করছি, সংবিধানের যে আসলে পরিবর্তনের আলাপগুলি করছি, এগুলির পেছনে এইগুলি হচ্ছে আমার স্বপ্ন। বাংলাদেশকে আমি এখনো পর্যন্ত যদি কোনো ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে একদম মানে বন্দি হয়ে না পড়ে, তাইলে আমি এই সম্ভাবনাগুলিকে এখনো পর্যন্ত দেখি যে এইটাই বাস্তবায়ন হবে। তবে 12 বছরের মধ্যে যদি আপনি বলেন, তাইলে এই প্রথমবার আমি আসলে একটু আশঙ্কার মধ্যে পড়ছি। গত 12 বছর আমার মধ্যে এরকম কোনো আশঙ্কা ছিল না। গত 12 বছর আমি কাজ করছি একদম সিরিয়াস এক ধরনের একটা আশাবাদ নিয়ে। যখন কেউ বলে নাই, তখন আমি বলছি যে বাংলাদেশে এরকম পরিস্থিতি হবে যে আপনি, ওরা যেরকম বলতো যে তুমি মুক্তিযুদ্ধের পক্ষে কি বিপক্ষে, আমি বলতাম যে আমরা বাংলাদেশকে বলবো যে তুমি সংস্কারের পক্ষে কি বিপক্ষে। বাংলাদেশের রাজনীতিকে আমরা ওইখানে নিয়ে যাব। এবং এটা আজকে সত্য। আজকে যারা সংস্কার চায় না ভেতর থেকে, তারাও কিন্তু সংস্কারের পক্ষে কথা বলে। তার মানে বাংলাদেশের মানুষ যখন তার সামনে সঠিক পথটা পায়, সেটাকে সে আঁকড়ে ধরে, এটা সে আঁকড়ায় ধরতে পারে। এইবারও আমার কাছে মনে হয় যে আমরা যারা আসলে মনে প্রাণে দেশটাকে ভালোবাসি, যারা এই দেশটাকে ওন করি, যারা আসলে শুধুমাত্র এই দেশের জন্যে কিংবা দেশের মানুষকে ভালোবেসে কিংবা দুনিয়ার মানুষকে, মানবতাকে ভালোবেসে যারা কাজ করি, তারা যদি দলীয় সংকীর্ণতার উপরে উঠতে পারে, তারা যদি কেবলমাত্র দলীয় স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ এগুলির চাইতো জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থকে বড় করে দেখতে পারি, আমার নিজের মনে হয় জনগণ এটাকে আসলে চিহ্নিত করতে পারবে এবং জনগণ এইটার পক্ষে আসলে ঐক্যবদ্ধ হবে এবং এই সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে ঠেকায় দেবে। এইটাই আমার বিশ্বাস, এটা আমার আশা। কিন্তু একই সাথে আমার মধ্যে আশঙ্কাও আছে। আমি যেটা দেখি যে এই বাংলাদেশে আমরা যখন বলতাম যে সংবিধান সংস্কার করতে হবে, তখন আমাদের শিক্ষিত লোকরা আমাদের নিয়ে হাসাহাসি করতো। আমরা বলতো যে আরে ভাই, বাংলাদেশে আপনি চুরির বিরুদ্ধে কথা বলে দাঁড়াইতে পারেন, আপনি সংবিধানের আলাপ করবেন? সংবিধানের আলাপ আপনার হাইকোর্টের উকিলদের বোঝানো যায় না, আপনি এটা জনগণকে বোঝাবেন? আমরা যখন কাজ শুরু করি তখন এরকম প্রশ্নের মুখে পড়তাম। তো আমরা দেখি আজকে 12 বছর পরে আপনি দেখেন সংবিধানের বাইরে আপনি একটা রিক্সাওয়ালা মামার সাথে কথা বলতে যান, তার সাথে সংবিধানের আলাপ করা ছাড়া আপনি রাজনৈতিক আলাপটা করতে পারবেন না। আপনি একটা ছোট দোকানদারের সাথে যান, দেখবেন যে তার সাথে আসলে সংবিধানের 70 ধারার আলাপ, আপনার নির্বাচনের আলাপ, এর বাইরে আপনি রাজনৈতিক আলাপটা করতে পারবেন না। তার মানে এটা সম্ভব। আমি এখনও বিশ্বাস করি যে আমাদের জাতির যে স্বার্থ যেখানে যেখানে আছে, এই যে আমাদের মধ্যে কোনো ধর্মের মধ্যে নাই, কোনো দলের মধ্যে নাই, কোনো এক পরিবারের মধ্যে নাই, কোনো এক ব্যক্তির মধ্যে নাই, এটা যে আমাদের সকল মানুষের দেশ, এটা যে আমাদের সকল মানুষের রাষ্ট্র বানাইতে হবে। 71 সালে যে আমরা পারলাম না দেশ স্বাধীন করার পরেও, আমরা দেশটা স্বাধীন করলাম, কিন্তু দেশটা যে ব্রিটিশের আইনেই চললো, পাকিস্তানের আইনেই চললো,
একটা দেশ স্বাধীন করে যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র বানাইতে পারলাম না, এই জায়গাটা মানুষ এবার বুঝছিল। কিন্তু মানুষকে আমরা যেটা বলতে পারি নাই, যেটা বুঝাইতে পারি নাই, একটা দেশ স্বাধীন করা কিংবা একটা আইনের অমান্য করা, একটা সংবিধানকে সংশোধন করা, এটা কোন পথে সম্ভব, এই আলাপটা আমরা জনগণের সামনে নিতে পারিনি। বাংলাদেশে এই আলাপটা জনগণের সামনে যথেষ্ট মাত্রায় নেওয়ার আগেই এই পরিবর্তনটা ঘটছে। এবং এইখানে যারা আসলে রাষ্ট্রের ক্ষমতাটা নিচ্ছে, আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে তাদের কোনো হোমওয়ার্ক ছিল না। তারা কোনোদিন ভাবে নাই যে বাংলাদেশের রাষ্ট্রটার তারা দায়িত্ব নেবে এবং এমন একটা সময় দায়িত্ব নেবে যে সময় আসলে মানুষ প্রচলিত পদ্ধতি থেকে আসলে জাম্প করতে চাইছে, আরেকটা পদ্ধতিতে যেতে চায়, একটা বেটার সিস্টেম চায়। এইটা নিয়ে তাদের কোনো ধরনের, এটা কিভাবে করা যায়, এটা নিয়ে তাদের কোনো হোমওয়ার্ক ছিল না। আমরা যারা 12 বছর ধরে হোমওয়ার্ক করছি, তারা আমাদের সাথে এমনকি এটা নিয়ে পরামর্শ করার প্রয়োজন মনে করেন। এইখানে যাদেরকে আমরা আসলে এই রাজনীতিতে, যে ছাত্রদেরকে ধরেন আমরা মনে করছি যে এর আগের ছাত্র রাজনীতির অভিজ্ঞতার সার সংকলন করে আমরা বলছি যে প্রতিবার রাজনৈতিক দলগুলি ছাত্রদেরকে ব্যবহার করে এবং তারপরে ক্ষমতায় এসে ছাত্রদের বিপক্ষে অবস্থান নেয়। ছাত্রদের উচিত হইল আসলে এই ক্ষমতার সাথে তার আসলে এই ক্ষমতার লাগামটা তার হাতে নেওয়া। আমরা বলছিলাম এটাকে আসলে গার্ড দেওয়ার জন্যে, তারা আসলে এটার ক্ষমতার গিয়ে অংশীদার হয়েছে। একটা নষ্ট ক্ষমতার অংশীদার হয়ে নষ্ট ক্ষমতাকে আসলে চর্চা করতে যায় একটা বিরাট সম্ভাবনাময় ছাত্র আন্দোলনকে তারা অনেকাংশে প্রশ্নের মধ্যে ফেলে দিচ্ছে। তাদের নিজেদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে এবং এইটাকে ব্যবহার করে আজকে বাইরের শক্তি আমাদেরকে দিয়ে বিভিন্ন রকমের কাজ করে নেওয়ার চেষ্টা করতেছে। আমি এখনও মনে করি যদি আমাদের লোকজন এটা সচেতন হয় কি পথে এটার সংস্কার করা যাবে এবং কদ্দূর পরিবর্তন এখন সম্ভব, কদ্দূর সম্ভব না, এগুলি নিয়ে যদি আমরা রেসপন্সিবল আচরণ করি। আমি যদি আমরা তো ধরেন একটা পুরা গণক্ষমতাতান্ত্রিক রাষ্ট্র চাই। এখন এটা আজকে যদি আমি বিএনপির উপরে চাপায় দিতে চাই, এটা তো বিএনপি মানবে না। আবার বিএনপি যে জায়গায় ছিল, সে যে আসলে কেবলমাত্র খালেদা জিয়া আর তারেক জিয়ার রাজনীতির মধ্যেই ঘুরপাক খাইতে যদি চায়, তাইও তো সে আজকে বাংলাদেশে আসলে তার পক্ষে তার দল দিয়ে বাংলাদেশ শাসন করা সম্ভব হবে না। তার মানে বাংলাদেশকে গড়ে তোলার জন্য এবং বাংলাদেশকে একটা পজিটিভ পথে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবার মধ্যে যে এক ধরনের বোঝাপড়া দরকার, সেই বোঝাপড়াটা গড়ে তোলার জন্য যদি আমরা এখনও পর্যন্ত কাজ করি খোলা মনে, এবং আমরা যদি আসলে ধর্মীয় উগ্রতা কিংবা আসলে সাংবিধানিক রাজনীতির উগ্রতা কিংবা পশ্চাৎপদতার দিকের উগ্রতা, যে কোনো ধরনের উগ্রতাকে যদি বাদ দিয়ে রিজনেবল, রেসপন্সিবল, দেশকে বিবেচনায় রেখে, মানুষকে বিবেচনায় রেখে আমরা যদি আসলে আমাদের দেশের জন্য কাজ করতে পারি, আমি আগের মতোই বিশ্বাস করি যে একটু বিপদের সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু বাংলাদেশ এটাকে পার হয়ে যেতে পারে এবং বাংলাদেশ পৃথিবীর সামনে আসলে গণতন্ত্রের একটা উত্তরণের একটা রোল মডেল হইতে পারে, যেটা ব্রিটিশ কলোনির কোনো রাষ্ট্র এখনও পারে নাই। আমরা এটা আসলে এই পথে যাত্রা করতে পারতাম এবং আমরা যাত্রা করলে ব্রিটিশ কলোনিতে ছিল এরকম সমস্ত দেশ এটাকে আসলে অনুসরণ করতে পারত। জি, আমি এখনও ওই স্বপ্নটা দেখতে চাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। নিশ্চয়ই আপনার সাথে আবারও কথা হবে, আমাদের দর্শক আপনাদের কথা আরও শুনতে পারবেন পরবর্তীতে। অ্যাডভোকেট হাসনাত কেয়ুম, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, নিশ্চয়ই আবারও কথা হবে। দর্শক, রাষ্ট্রচিন্তা অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।